পড়ে শোনাচ্ছিলাম ফিদেল ক্যাস্ট্রোর একটি বক্তব্য, ইতিহাস আমাকে মুক্তি দেবে। আজ এই বইটির দ্বিতীয় পর্ব। সম্মানিত বিচারকগণ, আমাকে স্তব্ধ করে দিতে এত বেশি আগ্রহ কেন? আমার বিরুদ্ধে আনা যত অভিযোগ, সেসব যাই হোক না কেন, যার বিপক্ষে আমি নিজস্ব যুক্তি দাঁড় করাতে পারি, সেই অভিযোগগুলো নিয়ে তর্ক বিতর্ক বর্জন করা হয়েছে কেন? তাদের আনা এই অভিযোগের কি আইনি, আদর্শগত কিংবা রাজনৈতিক ভিত্তি নেই, যার জোরে এখানে একটি যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হতে পারে? তারা কি সত্যকে এতটাই ভয় পান? তারা কি আশা করেন যে আমিও যুক্তি খণ্ডনের নামে কেবল 2 মিনিট কথা বলবো? যে বিষয়গুলো জুলাইয়ের 26 তারিখের পর থেকে নির্দিষ্ট কিছু মানুষকে অনিদ্রায় রাত পার করতে বাধ্য করেছে, সেই বিষয়গুলো নিয়ে কোনো কথাই তুলব না? যেহেতু অভিযোগকারী আইনজীবী তার অভিযোগের আবেদনে সংবিধানের একটি ধারা থেকে কেবল 5টি লাইন পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, তাই তারা মনে করেন যে আমিও সেই একই লাইনগুলো কেবল অন্য দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যায় মনোযোগ দেব, যেন এক কৃতদাস ক্রমাগত যাতা ঘোরাচ্ছে। কোনো অবস্থাতেই আমি এই আষাঢ়ে গল্পে সায় দেব না, কারণ এই বিচারে কেবল একজন একক মানুষের স্বাধীনতা বিপন্ন হয়েছে তা নয়, মানুষের আদর্শের ভিত্তিগত বিষয়গুলো এখানে আলোচিত হচ্ছে। মানুষ স্বাধীনতা ভোগ করবার অধিকার রাখে কি রাখে না, সেই বিচার হচ্ছে। সভ্য এবং গণতান্ত্রিক একটি দেশে আমাদের অস্তিত্ব থাকবে কি না, সেই সিদ্ধান্ত আজ বিচারের কাঠগড়ায়। এই বিচার কার্য যখন সমাপ্ত হবে, তখন আমি নিজেকে এমন কোনো আদর্শের জন্য ভৎসনা করতে চাই না যার সপক্ষে আমি যুক্তি দেখাইনি, এমন কোনো সত্যের জন্য নিজের প্রতি করুণা করতে চাই না যা আমি উচ্চারণ করিনি, এমন কোনো অপরাধের জন্য আফসোস করতে চাই না যা আমি প্রকাশ করিনি। সম্মানিত অভিযোগকারীর পছন্দের ছোট্ট ধারাটি খুব বেশি হলেও 1 মিনিটের জন্য আমার মনোযোগ পেতে পারে। আমি কেবল এর বিরুদ্ধে আইনগত যুক্তি প্রদর্শনের জন্য একটি মুহূর্ত নেব, কারণ সীমাহীন মিথ্যা, কপটতা, ভণ্ডামি, গতানুগতিক এবং আদর্শগত ভীরুতা, এই সমস্ত কিছু যা 10 মার্চের পর থেকে সাজানো মঞ্চে নোংরা কৌতুক হিসেবে অভিনীত হচ্ছে, এমনকি তার আগে অভিনীত হয়েছে, যাকে কিউবায় সুবিচার হিসেবে দেখানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমি ক্ষেত্র প্রস্তুত করতে চাই। অপরাধ আইনের মৌলিক ভিত্তি হল সংঘটিত যে অপরাধের কথা আইনের মাধ্যমে তুলে ধরা হবে, উল্লেখিত অভিযোগ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। যে প্রশ্ন উঠেছে, আইনের কোনো ধারায় যদি তাকে সোজাসুজি ফেলে দেয়া না যায়, তাহলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। যে ধারাটা নিয়ে কথা হচ্ছে, সেটি সরাসরি পাঠ করলে যা দেখা যায়, কোনো মানুষ যদি সরকারের সাংবিধানিক ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করার উদ্দেশ্যে অস্ত্র উদ্যত করে, তবে তাকে অপরাধের গুরুত্ব বিবেচনা করে 3 থেকে 10 বছর কারারুদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। আর অস্ত্রসহ বিদ্রোহের ভাবনাটি যদি সত্যিকার অর্থে একটি অভ্যুত্থানের রূপ নেয়, তবে এই শাস্তিটি বেড়ে 5 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। সম্মানিত অভিযোগকারী কোন দেশে বসবাস করেন? কে তাকে খবর দিয়েছে যে আমরা দেশের সাংবিধানিক অস্তিত্বের বিরুদ্ধে অভ্যুত্থানের উদ্দেশ্যে অস্ত্র জড়ো করে রওনা দিয়েছিলাম? এই বিষয়ে 2টো জিনিস পরিষ্কার করে বলা দরকার। প্রথমত, এদেশে যে একনায়কতান্ত্রিক সরকার জাতির উপরে উড়ে এসে জুড়ে বসেছে, তা কোনো সাংবিধানিক শক্তি নয়। এই সরকার অবশ্যই অসাংবিধানিক, কারণ এই সরকার সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ক্ষমতায় এসেছে। এই সরকার গঠিত হয়েছে সংবিধানের মাথার উপরে ছড়ি ঘুরিয়ে, বৈধ এবং আইনসম্মত একটি প্রজাতন্ত্রের সংবিধানকে পুরো আঙ্গুল দেখিয়ে। বৈধ একটা সংবিধান তাকেই বলা হবে যা কিনা সরাসরি সার্বভৌম একটি জাতির প্রত্যাশার প্রতিফলন। এই বিষয়ে আমি পরে আরও বিস্তারিত আলোকপাত করব, যদিও আজ ভীরু এবং ধোঁকাবাজেরা ছলচাতুরি আর প্রতারণার মাধ্যমে যৌক্তিকতা নির্ণয় করা যায় না, এমন বিষয়ের বিচার করতে বসেছে। দ্বিতীয়ত, এই ধারাটি সরাসরি সেই সময়ের ক্ষমতাকে ইঙ্গিত করে যখন
একটি বৈধ ক্ষমতার সরকার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পরিচালনা করে এবং একই সঙ্গে যখন সেখানকার বিচার ক্ষমতাও কার্যকর থাকে, যা রাষ্ট্র ক্ষমতার সঙ্গে একটি ভারসাম্য বজায় রেখে চলে। আমরা বিদ্রোহীদের উদ্দীপ্ত করেছি একটি একক ক্ষমতার বিরুদ্ধে, যে ক্ষমতাটি একটি অবৈধ ক্ষমতা, যা আমাদের রাষ্ট্রের আইনি এবং নির্বাহী ক্ষমতাকে একসঙ্গে দখল করেছে, আর এই ভোগ দখলের মাধ্যমে আমাদের সমগ্র নিয়মকানুনকে গুঁড়িয়ে দিয়েছে। পূর্বে যা একটি সুনির্দিষ্ট আইনে বাঁধা ছিল, যার মধ্য থেকে একটি নিয়ম, সেটা নিয়ে আমরা এখন আলাপ করছি। মার্চের 10 তারিখের পরে বিচার বিভাগের স্বাধীনতার কথা যদি বলি, আমি সেই বিষয়ে ইঙ্গিত করতে চাই না, কারণ সত্যি বলতে কি, আমি কৌতুক করার মতো মানসিকতায় নেই। 148 ধারাকে টেনে হিচড়ে যতই লম্বা করা হোক না কেন, তাকে ছাঁটা হোক বা নতুন শব্দে সাজানো হোক, তার একটি বিরাম চিহ্ন জুলাইয়ের 26 তারিখে যা ঘটেছে তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না। আপাতত চলুন আমরা আইনের এই বিধিকে নিয়ে আলোচনায় সমাপ্তি টানি এবং এটা তাদের জন্য প্রয়োগ করার সুযোগের অপেক্ষায় থাকি যারা সত্যিকার অর্থে একটি সার্বভৌম দেশের সাংবিধানিক ক্ষমতার উপরে অন্যায় চাপের সৃষ্টি করেছে। পরে আমি আবার আইনের এই বিধিতে ফিরে আসব এবং তা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সম্মানিত অভিযোগকারী স্মৃতিশক্তিকে ফিরিয়ে এনে পরিষ্কার করে বুঝিয়ে বলব যে এর সঙ্গে জড়িত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি দুর্ভাগ্যজনকভাবে উপেক্ষা করে গেছেন। আমি আপনাদের সাবধান করছি, জেনে রাখুন যে এটা কেবলই আরম্ভ। যদি আপনাদের হৃদয়ের গভীরে কোথাও নিজের দেশের জন্য এতটুকু ভালোবাসার নামগন্ধও থাকে, যদি মানবতার জন্য দয়া থাকে, যদি সুবিচারের জন্য আকুতি থাকে, তবে মনোযোগ দিয়ে শুনুন। আমি জানি যে আমাকে বহু বছরের জন্য মুখ করে দেয়া হবে। আমি জানি যে বিদ্যমান শাসন ব্যবস্থা যে কোনো উপায়ে সমস্ত সত্যকে ধামাচাপা দেবে। আমি এও জানি যে আমাকে বিস্মৃতির অতলে পুঁতে দেবার জন্য সুচারু ষড়যন্ত্র হবে। কিন্তু আমার কণ্ঠস্বরকে থামানো যাবে না। এই স্বর আমার বুক চিরে বেরিয়ে আসবে। এমনকি যখন আমি থাকব চরম একাকী, তখন কাপুরুষেরা এই কণ্ঠস্বরকে আড়াল করার প্রচেষ্টায় যতই সফলতা অর্জন করুক, আমার হৃদয় তাতে শিখা জ্বালিয়ে যাবে অনির্বাণ। জুলাইয়ের 27 তারিখে পাহাড়ের একটা চালাঘরে বসে আমি এক নায়কের কণ্ঠস্বর শুনছিলাম। আমাদের 18 জন মানুষ তখনও সরকারের বিরুদ্ধে অস্ত্রসহ অবস্থান নিয়ে প্রস্তুত ছিল। যারা জীবনে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি, তারা জানবে না যে কতটা তিক্ততা এবং ক্রোধে ফেটে পড়েছি তখন। জনগণকে মুক্ত করার দীর্ঘদিনের বাসনা যখন পুরোপুরি হুমকির মুখে, ঠিক তখন আমরা আমাদের স্বপ্নের তছনছ হয়ে যাওয়ার খবর শুনলাম একজন আত্মতৃপ্ত স্বৈরশাসকের মুখ থেকে, আগের চেয়েও বেশি আক্রোশপূর্ণ আর উদ্ধত কণ্ঠস্বরে। তার নিষ্ঠুর, জঘন্য এবং বিভৎস ভাষ্য যত ধারাবাহিক মিথ্যা আর আরোপিত কলঙ্কে ঠাসা ছিল, তা শোনা কেবলমাত্র সেই অনুভূতির সঙ্গেই তুলনা করা সম্ভব যখন শোনা গিয়েছিল যে তার অবগতিতে ও সম্মতিক্রমে আয়োজিত, তারই সহযোগিতায় ঘটা, কল্পনার সর্বোচ্চ সীমায় দুষ্কর্মে পটু অমানুষ আততায়ী দলের মাধ্যমে ঘটানো হত্যাকাণ্ডে আগের রাত থেকে তরুণদের শরীরের টকবগে রক্তের অশেষ স্রোত বয়ে যাচ্ছে। এক নায়কের মুখ নিঃসৃত কথা এক মুহূর্তের জন্য বিশ্বাস করা একজন মানুষের পক্ষে তার বাকি জীবনের তরে বিবেকের দংশনে ভোগার কারণ হবার জন্য যথেষ্ট। তখন আমি এটুকুও ভেবে উঠতে পারিনি যে তার দুর্ভাগা কপালে সত্যের কোনো চিহ্ন লেপে দিতে পারব, যা কিনা তার জীবনের বাকি দিনগুলোতে ক্রমাগত তাকে অভিশাপ দিয়ে যাবে। কারণ তার আগেই হাজার খানেক মানুষের দল আমাদের কাছে থাকা অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী অস্ত্র নিয়ে এবং সেসব আমাদের শরীরে নিক্ষেপ করার চূড়ান্ত আদেশসহ আমাদেরকে ঘিরে ধরল। এখন যখন সত্যিই সব স্বীকার করছি, এখন আপনাদের সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে বলতে আমি নিজের জন্য যে লক্ষ্য স্থির করেছিলাম সে রাস্তাতেই হাঁটছি, আর এতে করে আমি হয়তো শান্তিতে এবং পরিতৃপ্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। তাই ওই নৃশংস হত্যাকারীদের সম্পর্কেও ভদ্রতার কোনো সীমারেখা রাখব না, বরং একেবারে খোলাখুলি বলবো। বিষয়টি ভালোভাবে বিবৃত করার জন্য আমার কিছু সময় লাগবে।
সরকার নিজেই ঘোষণা দিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে আক্রমণটি এমন সুচারু আর নির্ভুল বোমাবর্ষণের মতো করে ঘটানো হয়েছে যে এটা নিশ্চয়ই সেনাবাহিনীর পদ্ধতি অনুসারে ঘটানো। সত্যের থেকে এর চেয়ে দূরবর্তী আর কিছু হতে পারে না। পরিকল্পনাটি নকশা করেছিল একদল তরুণ। তাদের কারোরই সেনাবাহিনীর প্রশিক্ষণ বলে কিছু ছিল না। যারা মৃত্যুবরণ করেনি, আবার কারাগারে বন্দিও না, এমন দুজনের নাম বাদ দিয়ে আমি বাকিদের নাম প্রকাশ করব। আবেল সান্তামারিয়া, হোসে লুইস তাসেন্দে, রেনাতো গিতার্থ রোজেল, পেদ্রো মিরেত, হেসুস মন্তানে এবং আমি নিজে। এদের মধ্যে অর্ধেক মানুষ মৃত। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি বলতে পারি যে তারা কখনো সেনা সদস্য ছিল না, কিন্তু তারা ছিল যথেষ্ট দেশপ্রেমিক। এটাই কি ছিল না আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে মার্চের 10 তারিখের ওই সমস্ত জেনারেলের দল যারা না ছিল প্রকৃত সৈনিক, না দেশপ্রেমিক? আক্রমণের পরিকল্পনা করার চেয়েও যা আমাদের জন্য অনেক কঠিন ছিল তা হলো এটাকে সংগঠিত করা, প্রশিক্ষণ দেয়া। দেশের এই অবদমিত পরিস্থিতির মধ্যে, যেখানে কিনা গুপ্তচর বৃত্তি, ঘুষ আদান প্রদান এবং তথ্য সংগ্রহের উপরে লাখ লাখ ডলার খরচ করা হয়, সেখানে কত কঠিন হতে পারে বিপ্লবীদের চলাফেরা এবং অস্ত্রসজ্জা নিশ্চিত করা। কিন্তু এত কিছুর পরেও ওই মানুষগুলো এবং তাদের সঙ্গে আরও অনেকে অসম্ভব নিষ্ঠা, সতর্কতা আর নিয়মানুবর্তিতা নিয়ে কাজগুলো সেরে গেছে। যতই প্রশংসা করা হোক, তাদের আত্মত্যাগ তার চেয়েও বেশি প্রশংসার যোগ্য, যে তারা এই কাজের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে, এমনকি উৎসর্গ করেছে তাদের জীবনটা পর্যন্ত। এই সমগ্র দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে শেষবারে যে মানুষগুলো এখানে এসেছিল, তাদের আনার কাজটা করা হয়েছিল প্রশংসাযোগ্য, নির্ভুলভাবে এবং সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে। এটাও একইভাবে সত্য যে আক্রমণটি পরিচালনা করা হয়েছিল একই রকমের চমকপ্রদ সমন্বয়ের মাধ্যমে। ভোর 5:15টায় বায়ামো এবং সান্তিয়াগো দে কিউবা, দুই জায়গায় একই সঙ্গে আক্রমণ শুরু হয়। একটির পরে একটিতে আক্রমণের জন্য মিনিট ও সেকেন্ড হিসেব করে আগে থেকে যথার্থভাবে তৈরি হতে হয়। ব্যারাকের চারদিকের ইমারতগুলো আমাদের দলের লোকেরা ভূপাতিত করে ফেলে। সে যাই হোক, সত্য প্রকাশের খাতিরে, যদিও জানি এই সত্য আমাদের প্রতি মানুষের প্রশংসা কমিয়ে নিন্দা বাড়িয়ে তুলতে পারে, তবু এই প্রথমবারের মতো আমি মারাত্মক ও প্রাণনাশকারী সেই ঘটনাটি উল্লেখ করব। চরম দুর্ভাগ্যজনক ভুলের কারণে আমাদের দলের অর্ধেক সদস্য, যে অর্ধেকের কাছে ছিল উন্নততর অস্ত্র, তারা শহরের মুখে এসে রাস্তা হারিয়ে ফেলে এবং আক্রমণের চূড়ান্ত সময়ে তারা আমাদেরকে পরিকল্পনা মাফিক সাহায্য করতে ব্যর্থ হয়। আবেল সান্তামারিয়া 21 জন সদস্যসহ বেসামরিক হাসপাতাল দখল করে। রোগীদের যত্ন নেবার জন্য তার সঙ্গে আমাদের একজন ডাক্তার ও 2 জন মহিলা কমরেড যান। ওদিকে 10 জন সদস্যসহ রাউল কাস্ত্রো দখল করেন প্যালেস অফ জাস্টিস। আর সবশেষে আমার দায়িত্ব ছিল 95 জন সদস্যসহ ব্যারাকে আক্রমণ করা। পরিকল্পনার পূর্ববর্তী অংশ হিসেবে 8 জনের একটি দল গেট 3-তে অপেক্ষা করছিল। আমি সেখানে প্রথম 45 জনের একটি দল নিয়ে উপস্থিত হই। সত্যিকার অর্থে লড়াইটা সেখানেই শুরু হয়ে যায় যখন আমার গাড়ি ব্যারাকের বাইরের একটি মেশিন গানওয়ালা টহল গাড়িকে দ্রুত পাশ কাটিয়ে যেতে থাকে। দলের সংরক্ষিত অংশের কাছে ছিল সমস্ত ভারী অস্ত্র। হালকা অস্ত্রগুলো ছিল প্রথমে দলের যে অংশ নিয়ে পৌঁছেছিলাম তার কাছে। তো দলের সংরক্ষিত অংশের কাছে ছিল সমস্ত ভারী অস্ত্র, যারা রাস্তা ভুলে হারিয়ে গেল এবং একটি অচেনা শহরে গিয়ে উপস্থিত হলো। এখানে একটি বিষয় অবশ্যই পরিষ্কার করে বলতে চাই যে সেই হারিয়ে যাওয়া দলের লোকদের সাহস নিয়ে এতটুকু সন্দেহ পোষণ করি না আমি। রাস্তা হারিয়ে ফেলেছে বোঝার পরেই তারা তীব্র যন্ত্রণা এবং অস্থিরতায় ভুগেছে। কাজটি ছিল এমন ঝুঁকির, আর পরস্পর বিরোধী দল দুটো একই রঙের পোশাক পরেছিল বলে তাদের পক্ষে আমাদের সঙ্গে তখন নতুন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মধ্যে অনেককেই পরে ধরে ফেলা হয়েছিল। বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করেছে তারা। এই সংগ্রামে প্রত্যেকের উপরে যথাসম্ভব মানবিক এবং সহৃদয় হবার নির্দেশ ছিল। অস্ত্রসজ্জিত একটি দল তার প্রতিপক্ষের প্রতি আগে কোথাও কখনো এত সহানুভূতিশীল হতে পারেনি। প্রথমেই আমরা বেশ কিছু মানুষকে আটক করি, সম্ভবত 20 জনের মতো। তখন একসময় আমাদের মধ্যে 3 জন
রামিও ভালদেজ, হোসে সুয়ারেস এবং হেসুস মন্তানে কোনো রকমে ব্যারাকের ভেতরে ঢুকে যেতে সক্ষম হয়। তারা অন্তত 50 জন সৈন্যকে জিম্মি হিসেবে আটক করে। সেই সৈন্যদের জবানবন্দি এই আদালতে নেওয়া হয়েছে। 2-4টি সামান্য ব্যতিক্রম ছাড়া তারা প্রত্যেকে স্বীকার করেছে যে আমরা তাদেরকে সম্পূর্ণ সম্মানের সাথে আটক করে রেখেছিলাম। তাদের প্রতি সামান্য একটি উপহাস বা তাচ্ছিল্য পর্যন্ত করা হয়নি। এই প্রসঙ্গে আমি অভিযোগকারীর আইনজীবীকে আমার কমরেডদের শুনানির সময়ের একটি মন্তব্যের বিষয়ে হৃদয় নিংড়ানো ধন্যবাদ পৌঁছে দিতে চাই। তিনি যখন তাদের জবানবন্দি তৈরি করেছেন, সেখানে যথেষ্ট সততার সঙ্গে অকাট্য প্রমাণসহ উল্লেখ করেছেন যে আমরা এই সংগ্রামের মর্যাদা বরাবর বজায় রেখেছিলাম। সৈন্যদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল, তবু শেষ পর্যন্ত তারা আমাদেরকে পরাজিত করতে পেরেছিল কেবল তারা সংখ্যায় বেশি ছিল বলে। আমাদের একজনের বিপরীতে তারা ছিল 15 জন, আর তাছাড়া দুর্গের নিরাপত্তা ব্যবস্থাও ছিল তাদের অনুকূলে। গুলি ছোড়ার দক্ষতায় আমাদের দলের সদস্যরা ছিল অনেক বেশি পারদর্শী। প্রতিপক্ষ নিজেও তা স্বীকার করেছে। দুই পক্ষই অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। এতক্ষণ যেসব আফসোসের কথা বললাম, তার কথা বাদ দিলে আমাদের কৌশলের ক্ষেত্রে যে ভুল হয়েছিল তা হলো আক্রমণের জন্য তীক্ষ্ণভাবে প্রশিক্ষিত বাহিনীটিকে ভাগাভাগি করতে গিয়ে আমরা বোকামি করেছি। আমাদের মধ্যে যারা সবচেয়ে কঠিনভাবে প্রশিক্ষিত এবং দুঃসাহসিক নেতা, তাদের 27 জন ছিলেন বায়ামতে, 21 জন বেসামরিক হাসপাতালে এবং 10 জন প্যালেস অফ জাস্টিসে। আমাদের দলের লোকেরা যদি এইভাবে না হয়ে অন্যভাবে বন্টন হতো, তবে এই ঘটনার ফলাফল আসতো ভিন্ন। এই ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাবার সময়ে টহল গাড়ির সঙ্গে যে ধাক্কাধাক্কি লেগেছিল, যা ছিল নিতান্তই দুর্ঘটনা। সম্ভবত দলের সেই অংশ সেখানে হয় 20 সেকেন্ড আগে পৌঁছে গেছে, নয়তো 20 সেকেন্ড পরে। সে সমস্যার কারণে পরবর্তী পদক্ষেপে খানিক সময় লেগে গেছে। তা না হলেও বিষয়টা আমাদের আওতায় ছিল, যেহেতু ততক্ষণে আমরা গার্ড পোস্টের দখল নিয়েছিলাম। অন্যদিকে .22 রাইফেলের জন্য ছিল অসংখ্য বুলেট। আমাদের দিক থেকে আর কোনো বাধা ছিল না। আমাদের কাছে ছিল হ্যান্ড গ্রেনেড। সেনাবাহিনী চাইলেও আমাদেরকে 15 মিনিটের বেশি দমিয়ে রাখতে পারত না। যখন আমি বুঝতে পারলাম যে ব্যারাক দখলে নেয়ার সমস্ত প্রচেষ্টাই অর্থহীন, 8 থেকে 10 জন করে এক একটি দলকে আমি সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। ফিরে আসার সময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করছিলেন 6 জন গুলি ছোড়ায় পারদর্শী সদস্য। তাদের নেতৃত্বে ছিলেন পেদ্রো মিরেত এবং ফিদেল লাব্রাদোর। বীরের মতো তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ ঠেকিয়েছিলেন। যখন আমি মেনে নিলাম যে ব্যারাকের দখল নেয়ার সমস্ত চেষ্টা বৃথা গেছে, 8 থেকে 10 জন করে আমাদের লোককে সরিয়ে নিতে শুরু করলাম। ফিরে যাওয়ার পথেও পেদ্রো মিরেত এবং ফিদেল লাব্রাদোরের নেতৃত্বে গুলি ছোড়ায় দক্ষ 6 জন আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। বীরের মতো তারা সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেছে। লড়াইয়ে আমাদের পরাজয় উল্লেখ করার মতো কোনো বিষয় নয়। যারা মৃত্যুবরণ করেছে তাদের 95% মৃত্যুই সংঘটিত হয়েছে সংগ্রামের পরে সেনাবাহিনী নিষ্ঠুরতার কারণে। বেসামরিক হাসপাতালে যে দল দখল নিতে গিয়েছিল, সেখানে কেবল 1 জন মারা পড়েছে। সেখানকার নিরাপত্তা রক্ষীরা একদিকে দরজা আটকে দেয়ায় দলের বাকিরা সেখানে আটকা পড়েছিল। কিন্তু আমাদের দলের লোকেরা নিজের শেষ বুলেটটি ছোড়া পর্যন্ত মোটেও হাত গুটিয়ে বসে থাকেনি। তাদের সঙ্গে ছিলেন আবেল সান্তামারিয়া, আমাদের দলের তরুণদের মধ্যে সবচেয়ে অমায়িক, আবেগী এবং যাকে ভালো না বেশে পারা যায় না। কিউবার ইতিহাসে তার উজ্জ্বল উপস্থিতি তাকে অমর করেছে। বাকিদের ভাগ্যে কি ঘটেছে আমাদের জানতে হবে এবং দেখতে হবে বাতিস্তা আমাদের তরুণদের বীরত্বের শাস্তি কতটা নির্মমভাবে দিতে পারেন। রাষ্ট্রের ভিতরে সংগ্রামটি ব্যর্থ হলে আমরা তা পর্বতে চালিয়ে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সিবোনেইতে আমি আমাদের তৃতীয় একটি দলকে তৈরি করতে সক্ষম হই, কিন্তু সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই একসময় নিরুৎসাহিত বোধ করতে শুরু করল। তাদের মধ্যে 20 জন আত্মসমর্পণ করবে বলে ঠিক করল। পরে আমরা হয়তো জানতে পারবো যে তাদের ভাগ্যে কী হয়েছিল। বাকি আরও 18 জন সদস্য তাদের কাছে অস্ত্র আর গোলাবারুদের যোগান যা ছিল তা নিয়ে পর্বতের দিকে আমাদেরকে অনুসরণ করতে লাগল। 1 সপ্তাহ পরে আমরা গ্রান পিয়েদ্রা রেঞ্জের মাথায় গিয়ে পৌঁছলাম।
তখন নিচের দিকের পাহাড়গুলো সেনাবাহিনী দখল করে ফেলল, তাই আমরা আর নিচে নামতে পারলাম না। তারাও উপরে উঠে আসা ঝুঁকি নিল না। অস্ত্রের জোরে নয়, কেবল ক্ষুধা আর পিপাসার তাড়নায় একদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। পুরো দলটিকে আমি ছোট ছোট উপদলে ভাগ করলাম। কোনো কোনো দল সেনাবাহিনীর সারি গলে বেরিয়ে যেতে পারল, কিন্তু অন্যরা মনসিগনোর পেরেস সেরান্তেস নেতৃত্বে আত্মসমর্পণ করল। শেষ পর্যন্ত হোসে সুয়ারেস এবং অস্কার আলকালদে কেবল এই দুজন কমরেড আমার সঙ্গে থেকে যায়। আমরা তিনজনই তখন চরম ক্লান্ত। তখন লেফটেন্যান্ট সার্রিয়ার নেতৃত্বে একটি দল ভোরবেলা আমাদের বিস্মিত করল। এটা ছিল আগস্টের প্রথম দিন, শনিবার। বন্দীদের হত্যা করার কার্যক্রম ততক্ষণে জনরোষের কারণে স্থগিত হয়েছে। একজন কর্মকর্তা, তিনি ছিলেন একজন বিশেষ সম্মানিত মানুষ, পিঠের উপরে হাত বাঁধা অবস্থায় আমাদের বসিয়ে রেখে দিলেন। আদেশ মাফিক ধরামাত্রই হত্যা করা থেকে বিরত থাকলেন। এই প্রসঙ্গে উগালদে কার্রিও এবং তার সঙ্গী সাথীদের দেয়া বোকামিতে পূর্ণ জবানবন্দিকে অস্বীকার করার এখানে কোনো প্রয়োজন বোধ করছি না। যারা ইনিয়ে বিনিয়ে নিজেদের কাপুরুষতা, যোগ্যতার অভাব এবং অপরাধ প্রবণতা লুকানোর জন্য আমার নামটিতে দাগ লাগানোর চেষ্টা চালিয়ে গেছে। পরে বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছিল। মহাকাব্যিক কোনো বর্ণনা দিয়ে এই আদালতকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয়। এখন আমি যা বলবো সেসব নির্ভুলভাবে বোঝানোর জন্য এতক্ষণ আমি যা বলেছি তা বলা জরুরি ছিল। আমাদের কার্যকলাপ সম্পর্কে একটি বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যে দুটো বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিজ নিজ বাড়িতে আটকে রেখে আমরা এমনিতেই এই রাষ্ট্র দখল করে নিতে পারতাম। এই ধরনের পরিকল্পনা আমরা শুরুতেই বাতিল করেছি একমাত্র মানবিক কারণে। তাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা সংগ্রাম কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা তুলে ধরতে চাইনি। দ্বিতীয়ত, সেনাবাহিনীর ঘাঁটি আমাদের আয়ত্তে না আসা পর্যন্ত আমরা কোনো রেডিও স্টেশন কবজা করতে চাইনি। এই ভাবনাটি ছিল অত্যন্ত মহানুভব এবং সুবিবেচিত। এটা আমাদের নাগরিকদেরকে বড় ধরনের রক্তপাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মাত্র 10 জন মানুষ নিয়ে আমি একটা রেডিও স্টেশন দখল করে ফেলতে পারতাম এবং সেখান থেকে দেশের নাগরিকদেরকে বিদ্রোহ করার জন্য উস্কে দিতে পারতাম। এদুয়ার্দো চিবাসের মাধ্যমে CMQ রেডিও নেটওয়ার্কের জন্য আমি যে আমার বর্তমান ভাবনার রেকর্ড করেছিলাম, যে দেশপ্রেমের কবিতা এবং যুদ্ধের উত্তেজনা জাগানো গান গুনগুনিয়েছিলাম, সেসব শোনানো হলে নাগরিকদের কানে তা আবেগী এবং যুদ্ধের দামামার মতো বাজত। আমাদের পরিস্থিতি মরিয়া হওয়া সত্ত্বেও আমি নাগরিকদেরকে আহ্বানের ওই সমস্ত কৌশল ব্যবহার করিনি। রাষ্ট্র বারবার জোরালো দাবি জাহির করে আসছে যে আমাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই। আমি জীবনে কখনো এমন কৌতুকের মতো সরল অথচ নির্মম শয়তানিতে পূর্ণ স্বীকারোক্তি শুনিনি। রাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের জনগণকে ভীরু এবং কাপুরুষ প্রমাণ করতে চায়। রাষ্ট্রের শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত প্রায় সকলেই বলতে চান যে সাধারণ জনগণ এই একনায়কতন্ত্রকে সমর্থন করেন। তাদের এতটুকু আন্দাজ নেই যে প্রাচ্যের ভাবধারায় বেড়ে ওঠা এই সাহসী মানুষগুলোর প্রতি এটা কত বড় অশোভন আর ভ্রান্ত ধারণা। সান্তিয়াগোর লোকেরা মনে করেছিল যে লড়াইটা কেবল দুই ভাবধারায় দুটো ভিন্ন সৈন্যদলের মধ্যে সংঘটিত হচ্ছে। পরে অবশ্য তারা জানতে পেরেছে যে সেখানে সত্যিকার অর্থে কী ঘটেছে। সান্তিয়াগো দে কিউবার বিপ্লবী তথা দেশপ্রেমিকদের বিরচিত স্বভাবের গর্ব এবং সীমাহীন সাহসের কথা কে না জানে। মনকাদা যদি আমাদের আওতায় চলে আসত, তবে সান্তিয়াগো দে কিউবার নারীরা পর্যন্ত একযোগে সংগ্রামের জন্য অস্ত্র হাতে তুলে নিত। বেসামরিক হাসপাতালের অনেক সেবিকা আমাদের বন্দুকগুলোয় দ্রুত গুলি ভরতে সাহায্য করেছিল। তারাও যেন আমাদের সঙ্গে সমান তালে লড়াইয়ে অংশগ্রহণ করছিলেন। এটা ছিল এমন একটা বিষয় যা কখনো ভোলার নয়। এই রাষ্ট্রের সৈন্যদেরকে সংগ্রামে লিপ্ত করা কখনো আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা কেবল একটি আকস্মিক হামলার মাধ্যমে অস্ত্রগুলো তাদের হাত থেকে নিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম জনগণ বিবেকের তাড়নায় জেগে উঠুক এবং সৈন্যরা অরাজকতার ঘৃণ্য ও কদর্য পতাকার আচ্ছাদন থেকে বেরিয়ে এসে স্বাধীনতার ধ্বজাকে আলিঙ্গন করুক। জাতির চূড়ান্ত স্বার্থ রক্ষার খাতিরে নিজেদের ক্ষুদ্র স্বার্থের চমককে
বিসর্জন দিতে পারুক। তাদের অস্ত্র উঁচিয়ে ধরুক, সাধারণ মানুষের শত্রুদের দিকে তাক করে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, যার মধ্যে তার পিতা কিংবা সন্তান দাঁড়িয়ে আছে। সরকার যেমন তাদের জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়ে বিরোধিতা করাতে চায়, সেই চেষ্টা ধূলিসাৎ করে তারা ভাইয়ের মতো মমতায় জনগণের পাশে দাঁড়াক। একমাত্র যে চমৎকার আদর্শের জন্য নিজের জীবন উৎসর্গ করা যায়, তারা জানুক তা হলো মানুষের নিজের দেশের মহত্ব এবং সমৃদ্ধি বাড়ানো। বহু সংখ্যক সৈন্য আমাদেরকে অনুসরণ করবে কিনা এ নিয়ে যাদের সন্দেহ আছে, তাদের কাছে আমার জিজ্ঞাসা, কিউবার কোনো মানুষ আছেন যিনি বিজয়ের আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করেন না? এমন কোনো হৃদয় কি আছে স্বাধীনতার প্রতিজ্ঞায় শব্দে যার অন্তরে আলো জ্বলে ওঠে না? নৌবাহিনী আমাদের বিপক্ষে লড়েনি, কোনো সন্দেহ নেই যে পরে তারা আমাদের পক্ষে যোগদান করত। কথা সকলে জানেন যে অস্ত্রধারী বাহিনীর ওই অংশটি সরকারের স্বৈরাচারের কার্যকলাপের মধ্যে সবচেয়ে কম অংশগ্রহণ করেছে, কারণ এ সদস্যদের মধ্যে নিবিড় একটি নীতি চেতনা কাজ করে। কিন্তু তাদের ছাড়া বাকি বাহিনীর কথাই যদি ধরি, তারা কি একজন বিদ্রোহীর বিপক্ষেও স্বেচ্ছায় লড়বে? আমি নিশ্চিত যে তারা লড়বে না, কারণ একজন সৈন্য রক্তমাংসের গড়া মানুষ। সে চিন্তা করে, লক্ষ্য করে এবং অনুধাবন করে। সেও মানুষের মতো বিশ্বাস, সহানুভূতি এবং ঘৃণা দিয়ে প্রভাবিত হয়। আপনি যদি তার মতের কথা জানতে চান, তিনি আপনাকে উত্তর দিতে পারেন যে তার পক্ষে সেটা মুখ ফুটে বলা সম্ভব নয়, কিন্তু এটা প্রমাণ করে না যে তার কোনো মতামত নেই। যে সমস্যায় অন্য যে কোনো একজন নাগরিক আক্রান্ত হয়, সেই সমস্যা তাকেও আক্রান্ত করে। যেমন এই জীবন নির্বাহ, নানা রকম ভাড়া, সন্তানের শিক্ষার জন্য ব্যয়, তাদের ভবিষ্যৎ চিন্তা, এসব তাকেও ভাবায়। জনগণের সঙ্গে তার এই সমস্ত যোগাযোগ অবিচ্ছেদ্য। এই সংক্রান্ত যাবতীয় বিষয় তাকে আজকের এবং ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে এই সমাজের সঙ্গে যুক্ত করে, যে সমাজের সেও একটি অংশ। একজন সৈন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন গ্রহণ করে, তা যদি মোটামুটি ভালো বেতনও হয়, তবে কেবল তা দিয়েই এই জনগণের একজন হিসেবে তার প্রয়োজন কিংবা কর্তব্য বা অনুভূতি তার উপরে যে চাপের সৃষ্টি করে, সেসব চাপের সমাধান সম্ভব, এটা ভাবা নিতান্তই বোকামি। এই ছোট্ট ব্যাখ্যাটির প্রয়োজন ছিল, কারণ এ পর্যন্ত এই সাধারণ বিষয়টির উপরে কিছু মানুষ কখনো মনোযোগ দেননি। জনগণের সিংহভাগের চাওয়া পাওয়ার উপরে সৈন্যদের রয়েছে সম্মান এবং গভীর মমত্ববোধ। মাচাদো সরকারের আমলে যখন একইভাবে সরকারের প্রতি অনাস্থা প্রকট হয়ে উঠেছিল, তখন সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্য আমাদের চোখের সামনে কমে এসেছিল। একদল নারীর মাধ্যমে ক্যাম্প কলম্বিয়া প্রায় দখল হতে বসাই এর প্রমাণ। কিন্তু এখন নতুন আরেকটি বিষয় দিয়ে এই পরিস্থিতিটিকে প্রতিষ্ঠিত করা যায়। গ্রাউ সেন্ট মার্তিনের সরকার যখন জনগণের মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছিল, বিবেকহীন কিছু সাবেক কর্মকর্তা এবং ক্ষমতালোভী কিছু বেসামরিক লোকজন যখন সেনাবাহিনীর বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রের জাল বুনেছিলেন, যদিও সেসবের কোনোটাই ধোপে টেকেনি। 10 মার্চ তারিখের ঘটনা তখন সংঘটিত হয়েছিল যখন একটি বেসামরিক সরকারের জনপ্রিয়তা কমতে কমতে তার চরম অবনতিতে গিয়ে ঠেকেছিল। আর সেই সময়ে বাতিস্তা এবং তার মতো একই ঘৃণ্য স্বার্থে উদ্বুদ্ধ কিছু মানুষ সেই সুযোগটা গ্রহণ করেছিল। কারণটা খুব সহজ, তারা নির্বাচনের মাধ্যমে জাতির সিংহভাগের মতের প্রতিফলন দেখতে চেয়েছিল। সৈন্যদল এছাড়া ষড়যন্ত্রে অংশগ্রহণ করত না। একইভাবে দ্বিতীয় একটা দাবি করা যেতে পারে, সেনাবাহিনী কোথাও কখনো এমন কোনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেনি জনগণের সিংহভাগ যে সরকারের সমর্থনে আছে। এই বিষয়টি ঐতিহাসিক সত্য, এবং বাতিস্তা যদি কিউবার সাধারণ জনগণের সিংহভাগের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেন, তবে তার পরিণতি হবে হেরার্দো মাচাদোর চেয়েও ভয়ঙ্কর। সশস্ত্র বাহিনী সম্পর্কে মতামত প্রকাশের অধিকার আমার রয়েছে, কারণ আমি একমাত্র তাদের হয়ে কথা বলেছিলাম যখন আর সবাই ছিল নিশ্চুপ। আর আমি সেটা কোনো ষড়যন্ত্রকারী হিসেবে করিনি, ব্যক্তিগত কোনো সুবিধা আদায়ের উদ্দেশ্যও করিনি, সাংবিধানিক কোনো বিশেষাধিকার বলেও করিনি। আমি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম কেবল আমার মানবিকতা বোধ থেকে এবং আমার নাগরিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে।
তখনকার দিনে রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশে অগ্রণী হিসেবে অ্যালার্টা নামের খবরের কাগজটি বহু মানুষ পড়ত। সেই খবরের কাগজে বেসামরিক সম্ভ্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত বাড়ি তৈরিতে সৈন্যদের এবং সামরিক কর্মকর্তাদের যে জবরদস্তি শ্রম দিতে বাধ্য করা হতো তার বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে লিখেছিলাম। 1952 সালে মার্চের 3 তারিখে আমি তথ্য, ছবির ফিল্ম এবং অন্যান্য প্রমাণ আদালতে প্রকাশ্যে সরবরাহ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেই সমস্ত প্রবন্ধে আমি উল্লেখ করেছিলাম যে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি করা সরকারের ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে। আমার জানতে ইচ্ছা করে যে সেই দুর্দিনে আমি ছাড়া আর কে সেনাবাহিনীর সদস্যদের পক্ষে এবং তাদের উপরে ঘটা অন্যায়ের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেছিল। বাতিস্তা এবং তার তোষামতকারীরা অবশ্যই বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। তারা তাদের বিপুল সম্পদের পাহাড়ে যাবতীয় নিরাপত্তা বেষ্টিত জীবনযাপন করছিলেন, যেখানে কিনা আমি হাজার হাজার বিপদের আশঙ্কা উড়িয়ে দিয়ে আমার কণ্ঠস্বর তুলে ধরেছিলাম অত্যাচারিত সেনাবাহিনীর পক্ষে। আমার না ছিল কোনো দেহরক্ষী, না ছিল অস্ত্র। তখন আমি যেভাবে সৈন্যদের স্বার্থ রক্ষা করার চেষ্টা ছিলাম, এখন আবারও যখন বাকি সবাই আগেরবারের মতোই স্তব্ধ, তখন সেই আমি তাদের বলছি যে তারা দুঃখজনকভাবে নিজেদেরকে প্রতারণার শিকার হতে অনুমতি দিয়েছে। মার্চের 10 তারিখের লজ্জা আর প্রবঞ্চনা সহ্য করার পরে তাদের আবার এই সম্মানহানির কবলে পড়তে হলো। আগের চেয়েও 1000 গুণে বড় অপমান। সান্তিয়াগো দে কিউবার ভয়ঙ্কর এবং বিবেচনাহীন অপরাধের শিকার হলো তারা। ঠিক সেই সময় থেকে শুরু করে সেনাবাহিনীর পোশাক ছোপ ছোপ রক্তে রঞ্জিত। আর গত বছর যেমন আমি জনগণকে জানিয়েছিলাম এবং এই আদালতে চিৎকার করে বলেছিলাম যে ব্যক্তিগত সম্পত্তি গড়ার কাজে সৈন্যরা কৃতদাসের মতো ব্যবহৃত হচ্ছে, আজ সেই আমি এখানে তিক্ত অভিযোগ এনে বলছি যে সৈন্যরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের উপরে কিউবার তরুণদের রক্তের দাগ ফেলেছে, যাদের তারা নির্বিচারে অত্যাচার করেছে আর করেছে হত্যা। আমি এও বলবো যে সেনাবাহিনী যদি এই প্রজাতন্ত্রে কোনো দায়িত্ব পালন করে থাকে, যদি দেশ রক্ষায় তাদের কোনো ভূমিকা থেকে থাকে, যদি জনগণের প্রতি তাদের সম্মান থাকে এবং প্রাণ দিয়ে হলেও তারা যদি জনগণের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে এই কাজের বিনিময়ে একজন সৈন্যকে মাসে অন্তত 100 পেসো বেতন দিতে হবে। কিন্তু সৈন্যরা যদি খুন করে এবং মানুষকে নিষ্ঠুর শাসনে দমিয়ে রাখতে প্রয়াস পায়, সমগ্র জাতিকে বঞ্চিত করে কেবল ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থের জন্য কাজ করে, তবে সেই সেনাবাহিনী রাষ্ট্রের একটি পয়সাও পাওয়ার যোগ্যতা রাখে না। কলম্বিয়া ক্যাম্পকে তখন সেনাবাহিনীর ক্যাম্প থেকে বদলে 10,000 অনাথের একটি আশ্রম হিসেবে গণ্য করতে হবে, যেখানে সৈন্য নয়, ধরে নিতে হবে আছে কিছু এতিম। আমি সমস্ত দিক থেকে যথাসম্ভব সঠিক অবস্থানে থাকতে চাই, তাই কিছু মন্দ এবং বিশ্বাসঘাতক সেনা সদস্যের জঘন্য অপরাধের জন্য আমি সমগ্র সেনাবাহিনীকে ঢালাওভাবে দায়ী করতে পারি না। কারণ প্রত্যেক সম্মানিত এবং আদর্শ সৈন্য হলেন সেই ব্যক্তি যিনি তার পেশাকে ভালোবাসেন এবং তার পোশাককে দেশের চাহিদা পূরণে দায়বদ্ধ বলে মনে করেন, যিনি নিজের অপরাধবোধের তাড়নায় লড়াই করে যান বিশ্বাসঘাতকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং অপরাধীকে শাস্তি পেতে দেখে তবেই ক্ষান্ত হন। তা না হলে একজন সৈন্যের পোশাক চিরকালের জন্য গর্বের পরিবর্তে কুকীর্তির স্মারক হিসেবে গণ্য হবে। অবশ্য মার্চের 10 তারিখে গঠিত সরকারের পক্ষে সৈন্যদেরকে ব্যক্তিগত সম্পত্তিতে গাধা খাটুনির খাটা থেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু সেই সরকার এটা করেছিল কেবল সৈন্যদেরকে নির্মাণের কাজ থেকে সরিয়ে কিছু উচ্ছৃঙ্খল এবং সংকীর্ণ মনের রাজনীতিবিদদের ব্যক্তিগত আবাসস্থলের দারোয়ান, গাড়ি চালক, চাকর এবং দেহরক্ষী হিসেবে নিয়োগ দিতে। পরে সেই রাজনীতিবিদেরাই স্বৈরাচারের পক্ষের দল হিসেবে কাজ করে। প্রত্যেক চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কর্মকর্তা নিজেকে একজন সৈন্যের সেবা নেয়ার যোগ্য মনে করেন, যে সৈন্যটি তার গাড়ি চালাবে এবং তাকে পাহারা দেবে যেন কর্মকর্তাটি নিজের দেহের পশ্চাৎভাগে একটি লাথি খাওয়ার সম্ভাবনা নিয়ে বরাবর ভীষণ আতঙ্কের মধ্যে আছেন, আর যে লাথিটা সত্যিকার অর্থেই তার খাওয়া উচিত। তারা যদি প্রকৃত অর্থেই ঢেলে সাজানোর ব্যাপারে এতটুকু আগ্রহী হতেন, তাহলে এই রাষ্ট্র কেন আইনের বলে
ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করেনি? কেন হেনোবেবো পেরেস দামেরার মতো লাখ লাখ মানুষের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেনি, যারা সৈন্যদের কাছ থেকে সুবিধা আদায় করে নিজেদের আখের গুছিয়েছে, কৃতদাসের মতো ব্যবহার করেছে তাদের এবং সশস্ত্র বাহিনীর তহবিল নিয়ে ছিনিমিনি খেলেছে? কিন্তু না, কোনো সন্দেহ নেই যে হেনোবেবো পেরেস এবং তার মতো আরও অনেকের নিজেদের বাসস্থানে এখনও সৈন্যেরা পাহারায় আছে। তার কারণ হলো মার্চের 10 তারিখের ভুঁইফোন নেতাদের হৃদয়ের গভীরেও নিশ্চয়ই একই রকমের স্বপ্ন উঁকি দেয়, তবে কেবল সুযোগের অভাবে তেমন দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না। মার্চের 10 তারিখ ছিল দুর্বিষহ এক ছল চাতুরির দিন। হ্যাঁ, বাতিস্তা আর তার তোষামতকারী একদল অসৎ ও কুখ্যাত রাজনীতিবিদ যখন তাদের নির্বাচনী পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হল, তখন সেনাবাহিনীর অসন্তোষের ফায়দা লুটে তারা সৈন্যদের পিঠের উপরে ভর করে ক্ষমতার চূড়ান্তে পৌঁছাল। আর আমি নিশ্চিত যে সেদিন অনেক সেনা সদস্য ছিলেন যারা হতাশার কারণে নিদারুণ বিরক্তিতে ভুগেছেন। প্রথম দিকে তাদের বেতন বৃদ্ধি করা হলো, কিন্তু পরে বিভিন্ন অজুহাতে কেটেছেটে তা আবার আগের মতোই নিম্ন বেতনে পরিণত করা হলো। বয়স্ক অনেক কর্মকর্তা, যাদেরকে অনেক আগেই সশস্ত্র বাহিনী থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের আবার আগের অবস্থানে ফিরিয়ে আনা হলো। এভাবে তরুণ, প্রয়োজনীয় ও সম্ভাবনাময় কর্মকর্তাদের উপরে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো। সবচেয়ে বেশি সমালোচিত স্বজনপ্রীতির ফলাফলও সগৌরবে টিকে রইল, যেখানে কিনা সক্ষম এবং দক্ষ সেনা সদস্য হলো অবহেলার শিকার। উপযুক্ত অনেক সেনা সদস্যই এখন নিজেদের কাছে প্রশ্ন করছে যে সংবিধান ভেঙে চুরে একজন অসাধু মানুষকে ক্ষমতায় বসানোর এই ঐতিহাসিক দায়িত্ব নেয়ার তাদের কি প্রয়োজন পড়েছিল, যেখানে মানুষটি কেবল সমালোচনার যোগ্য? মানুষটি দুর্নীতিবাজ আর রাজনৈতিকভাবে এতটাই অধঃপতিত যে সেখান থেকে তার পরিত্রাণের কোনো উপায় নেই, যিনি কিনা ভবিষ্যতে বেয়োনেট উঁচিয়ে ভয় দেখানো ছাড়া স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক পদে বসতে পারবেন না। আর এই সেনা সদস্যরা সেই ভুল আর কিছুতেই করতে পারবেন না যে তার জন্য আবারও বেয়োনেট হাতে তুলে নেবেন। অন্যদিকে এই সেনা সদস্যরাই বেসামরিক লোকদের চেয়ে জঘন্য এক স্বৈরাচারকে টিকে থাকতে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর উপরে সবসময় তদারকি করা হচ্ছে, এমনকি তাদের মধ্যে একজনও নিজের কাজে এতটুকু নিরাপত্তার মধ্যে নেই। যে কোনো অযৌক্তিক সন্দেহ, কোনো ধরনের আলাপ আলোচনা, সামান্য অভিযোগ বা ছোটোখাটো চক্রান্তে জড়িয়ে পড়াই তাদের কার্যক্ষেত্র পরিবর্তন কিংবা আকস্মিক ছাঁটাই, এমনকি কারাগারে বন্দিত্বের কারণ হয়ে দাঁড়ায়। তাবেরনিয়াকি একটি লিখিত ঘোষণার মাধ্যমে সেনা সদস্যদেরকে বিদ্যমান সরকারের বিপক্ষে কোনো শব্দ উচ্চারণ করতে নিষেধ করেননি। আত্মবিশ্বাসের কি ভয়ানক অভাব! রোমের কুমারী দেবী ভেস্টাকেও এত কঠিন নিয়মের মধ্যে বেঁধে রাখতে হয়নি। জনগণের জানা মতে এই পুরো দ্বীপে ছোট ছোট ঘাঁটিগুলোতে তালিকাভুক্ত যত সেনা আছেন, সাকল্যে তারা 300 জনেরও কম। তারপরেও কেবল ট্যাঙ্ক, আগ্নেয়াস্ত্র বা অন্যান্য অস্ত্রের উপরে যে পরিমাণ ব্যয় হচ্ছে, সেই হিসেবে প্রত্যেক সৈন্যের থাকার জন্য ভালো একটু জায়গার প্রয়োজন। বাতিস্তা তার সেনাবাহিনীর খোঁজখবর রাখার ব্যাপারে মোটেও আগ্রহী নন, কিন্তু সেনাবাহিনী যেন তার দেখাশোনা ঠিকমতো করে সে বিষয়ে তিনি সচেতন। তিনি খুন এবং নিপীড়ন করার ক্ষেত্রে সেনা সদস্যদের ক্ষমতা বৃদ্ধি করছেন, কিন্তু তাদের জীবনযাপনের কোনো উন্নতি সাধন করছেন না। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ, ব্যারাকে দিনরাত আটকে থাকা, ক্রমাগত দুশ্চিন্তা, সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা, ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞতা এবং অনিশ্চয়তা, এই সমস্তই সৈন্যদের প্রাপ্য। সেনাবাহিনীর ভাষায় বলতে গেলে, এই রাষ্ট্রের জন্য জীবন বিলিয়ে দাও সৈন্য, এই দেশকে তোমার ঘাম এবং রক্ত দাও। আমরা তোমার উদ্দেশ্যে চমৎকার একটি বক্তব্য রাখব যা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে। জনগণকে হত্যা করো, অপমান অত্যাচার করে যাও, নিপীড়ন করো তাদের। মানুষগুলো যখন তোমাদের অত্যাচারে ক্লান্ত হয়ে যাবে আর এই নিপীড়নের কালও শেষ হয়ে আসবে, তোমরা আমাদের পাপের শাস্তি ভোগ করবে যখন আমরা দূরে প্রবাসে কোনোখানে রাজার হালে বসবাস করব। আর কখনো যদি আমরা ফিরেও আসি, তবে তোমরা বা তোমাদের সন্তানেরা যেন ভুলেও আমাদের দরজায় কড়া না নাড়ো, কারণ আমরা তখন লাখপতি বনে যাব। আর তোমরা তো জানো যে লাখপতিরা ছোট লোকদের সঙ্গে মেলামেশা করে না। নির্বিচারে হত্যা করো সৈন্যেরা, যত পারো অত্যাচার করো,
এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দাও, ঝরাও তোমার ঘাম, এমনকি রক্ত। কিন্তু এই দুঃখজনক সত্যকে পাশ কাটিয়ে সৈন্যদের একটি অংশ জনগণের সঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিল। সেই জনগণের সঙ্গেই যারা কিনা তাদেরকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে উদ্যোগ নিয়েছিল, যাতে করে বিজয় তখনও জনগণের পক্ষেই যায়। সম্মানিত অভিযোগকারী আমাদের সফলতার সম্ভাবনা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। এই উদ্বেগ প্রযুক্তি, সেনাবাহিনী এবং সামাজিক সচেতনতার জন্য। তারা একটি মন গড়া গল্প ছড়ানোর চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র আছে বলেই সাধারণ মানুষেরা তাদেরকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে অসহায়। সেনাবাহিনীর কুচকাওয়াজের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের জাঁকালো প্রদর্শনীর মাধ্যমে সেই মন গড়া কথা মানুষের মনে বসিয়ে দিতে এবং জনগণ যেন নিজেদের পুরোপুরি নপুংসক ভাবতে পারে সে ব্যাপারে সাহায্য করা হয়েছে। কিন্তু কোনো অস্ত্র আর কোনো নৃশংসতা জনগণকে আটকে রাখতে পারে না যখন কিনা তারা তাদের অধিকার আদায়ের জন্য সংকল্পবদ্ধ হয়ে ওঠে। আমাদের অতীত এবং বর্তমানেও এরকম বহু উদাহরণ আছে। সবচেয়ে কাছাকাছি সময়ের একটি উদাহরণ উল্লেখ করতে চাইলে বলিভিয়ার কথা বলা যেতে পারে, যেখানে খনি শ্রমিকদের সাধারণ ডিনামাইট স্টিক দিয়ে আস্ত স্বাভাবিক একটি সেনাবাহিনীকে পরাজিত করা হয়েছে। সৌভাগ্যবশত আমাদের কিউবান জাতিকে কিউবার বাইরের উদাহরণের জন্য হাতড়াতে হবে না। নিজেদের মাটির কাহিনীর চেয়ে অন্য কোনো স্থানের ঘটনা আমাদের বেশি উদ্বুদ্ধ করবে না। 1895 সালের যুদ্ধের সময়ে অন্ততপক্ষে 500,000 অস্ত্রধারী স্প্যানিশ সৈন্য কিউবায় ঘাঁটি গেড়েছিল। তখনকার দিনে জনগণের চেয়ে 5 গুণ বেশি জনগণকে ঠেকাতে আজকের দিনে স্বৈরাচার সরকার যে সংখ্যক সৈন্য নিয়ে মাঠে নেমেছে তার চেয়েও বেশি। স্প্যানিশ সেনাবাহিনীর অস্ত্র আমাদের বাহিনীর চেয়েও উন্নত ছিল নিঃসন্দেহে। স্প্যানিশ সেনাবাহিনীর বেশিরভাগই ছিল আর্টিলারি ধরনের এবং তখন ইনফ্যান্ট্রি দল যে ব্রিচ লোডার ব্যবহার করত তা আজও ইনফ্যান্ট্রি দল ব্যবহার করে। কিউবান লোকেদের কাছে একমাত্র তাদের মাচেতে ছাড়া আর কিছুই ছিল না। উল্লেখ্য, লাতিন আমেরিকান দেশগুলোতে ব্যবহৃত দা শব্দটির অর্থ জাতীয় অস্ত্র। তাদের গুলি রাখার বেলটা বরাবরই শূন্য হয়ে থাকত। আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আন্তোনিও মাসেও জেনারেল স্টাফের প্রধান জেনারেল মিরো আরহেন্তের বর্ণনায় চিরকাল মনে রাখবার মতো অসাধারণ একটি অংশ আছে। সেই অংশটি আমার হাতের এই ছেঁড়া কাগজে আমি হুবহু তুলে আনাতে সক্ষম হয়েছি, যেন আমাকে আমার স্মৃতির উপরে নির্ভর করতে না হয়। অংশটি হল, পেদ্রো দেলগাদোর নেতৃত্বে প্রশিক্ষণবিহীন একদল মানুষ, যাদের বেশিরভাগের হাতে অস্ত্র বলতে আছে কেবল মাচেতে। বলিষ্ঠ স্প্যানিশ বাহিনীর সামনে তারা যখন নিজেদের ছুড়ে দিয়েছে তখন কার্যত তাদের নিশ্চিহ্ন হয়ে যাবার কথা। এটা বললে কিছুই অতিরঞ্জিত করে বলা হবে না যে প্রতি 50 জন মানুষের মধ্যে 25 জনকে দ্রুত মেরে ফেলা হচ্ছিল। অথচ তারপরেও তাদের মধ্যে কেউ কেউ স্পেনের সৈন্যদেরকে কেবল হাতের মুঠির সাহায্যে আক্রমণ করতে এগিয়ে যাচ্ছিল। মুষ্টিবদ্ধ হাতগুলোর কাছে কোনো মাচেতে ছিল না, এমনকি ছিল না একটা সাধারণ ছুরিও। খণ্ড নদীর নলখাগড়াগুলো সরিয়ে একদিন খুঁজতে খুঁজতে আমরা 15 জন কিউবানের লাশ পেলাম। তবে তখনই আমরা বুঝতে পারিনি যে লাশগুলো কোন দলের। তাদের ঘাড়ে অস্ত্র ঝোলানোর কোনো বেল্ট ছিল না, তাদের কাপড়ও অবিকৃত দেখাচ্ছিল। কেবল তাদের কোমরের সঙ্গে বেঁধে রাখা টিনের একটি করে পানি খাওয়ার কাপ ঝুলছিল। সেখান থেকে কয়েক পা দূরত্বে মৃত একটি ঘোড়া পড়েছিল, যেখানে ছিল ঘোড়ার যাবতীয় সরঞ্জাম। সেখানে দাঁড়িয়ে আমরা বেদনাদায়ক ঘটনাটিকে ধারাবাহিকভাবে ভাবার চেষ্টা করলাম। লাশ হয়ে ভাসা এই লোকগুলো তাদের দুঃসাহসিক নেতা লেফটেন্যান্ট কর্নেল পেদ্রো দেলগাদোকে অনুসরণ করে বীরের মুকুট অর্জন করেছে। বেয়োনেটের সামনে তারা খালি হাতে নিজেদেরকে ছেড়ে দিয়েছিল। তাদের কোমরের সঙ্গে ঝোলানো কাপটি ঘোড়ার পিঠে জিনের সঙ্গে থাকা ধাতব অংশে ঘষা লেগে যে ধাতব শব্দ তৈরি করছিল, সেটাই ছিল শত্রুকে সতর্ক করার একমাত্র উপায়। এই বিষয়টি মাসেওকে ভীষণভাবে আন্দোলিত করেছিল। তিনি ছিলেন এমন একজন মানুষ, মৃত্যুকে সকল পরিস্থিতিতে সকল উপায়ে দেখার অভিজ্ঞতা ছিল তার। আর তখন সেই তিনি ফিসফিস করে বলে উঠলেন, আমি জীবনে কখনো এমন কিছু দেখিনি। প্রশিক্ষণবিহীন আর অস্ত্রবিহীন একদল মানুষ স্পেনের বাহিনীকে আক্রমণ করেছে কেবল তাদের পানি খাওয়ার কাপকে অস্ত্র হিসেবে সম্বল করে, আর এটাকেই প্রতিবন্ধক হিসেবে আমাকে ধরে নিতে হবে। মানুষ যখন তীব্রভাবে
নিজের স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করতে চায় তখনই কেবল এরকম কাজ করতে পারে। তারা তখন উড়তে থাকা উড়োজাহাজে পাথরের টুকরো দিয়ে আঘাত করতে পারে, আস্ত একটা ট্যাঙ্ক উল্টে ফেলতে পারে। সান্তিয়াগো দে কিউবা যখন আমাদের হাতে এলো, সঙ্গে সঙ্গেই ওরিয়েন্টের লোকগুলোকে আমরা যুদ্ধের জন্য তৈরি করতে লাগলাম। বায়ামতে আক্রমণ করা হয়েছিল সোজাসুজি কাউতো নদীর তীরবর্তী আক্রমণকারী দলকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য। ভুলে গেলে চলবে না যে প্রদেশে এখন 1,50,00,000 মানুষের বাস, সেখানেই রয়েছে কিউবার মধ্যে সবচেয়ে বেশি বিপ্লবী এবং দেশপ্রেমী। এটাই সেই প্রদেশ যেখানে স্বাধীনতার জন্য 30 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল এবং সবচেয়ে বেশি রক্তপাতও ঘটেছিল। সবচেয়ে বেশি ত্যাগ এবং বীরত্ব দেখিয়েছিল সেখানকার অধিবাসীরা। ওরিয়েন্টে এখনও সেই গর্বের মহাকাব্য বাতাসে ভাসে। ভোরবেলা যখন মোরগ ডেকে ওঠে, যখন তারা সৈন্যদেরকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়, আর তারই সঙ্গে যখন পূর্ণ দীপ্তি নিয়ে পর্বতের ওপারে সূর্য উঠতে থাকে, তখন আমাদের মনে পড়ে যায় ইয়ারা এবং বাইরের দিনগুলো। দ্বিতীয় ভাবনাটি নিয়ে সফলতার দিকে যাব বলেই এক ধরনের সামাজিক ভিত্তি নিয়ে কাজ শুরু করলাম। জনগণের সমর্থন যে পাবো সে বিষয়ে এত নিশ্চিত হলাম কি করে? আমরা যখন দেশের মানুষের কথা উল্লেখ করছি তখন অবশ্যই তাদের কথা বলছি না যারা দেশের মধ্যেই আরামে জীবন যাপন করছে। তাদের কথা বলছি না যারা যে কোনো রকমের অত্যাচারী সরকারকে স্বাগত জানায়, আমন্ত্রণ করে স্বৈরাচারকে, অন্যায়ভাবে গেড়ে বসা উৎপীড়ক একটি রাষ্ট্রের প্রধানের সামনে নত মুখে বসে থাকে যতক্ষণ না সেই ভুলের জন্য তাকে দেয়ালে মাথা ঠুকতে হয়। আমরা যখন সংগ্রামের কথা বলি এবং জনগণের সংগ্রামের কথা বলি, তখন আমরা জনগণ বলতে সেই বিপুল জনগোষ্ঠীকে বোঝাই যাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা হয়নি এবং যাদেরকে সবখানে সবভাবে বঞ্চিত করা হয়েছে। আমি বোঝাচ্ছি সেই মানুষদের কথা যারা আরও ভালো কিছুর জন্য বরাবর ব্যাকুল প্রতীক্ষায় থাকে, নিজের এবং নিজ জাতির জন্য আরও বেশি সম্মানের কিছু পাবার জন্য আকুল হয়। সুবিচারের প্রতি পূর্বপুরুষদের ফেলে যাওয়া উচ্চাকাঙ্ক্ষা ক্রমাগত যাদের কানে অনুরণিত হতে থাকে, কারণ তারা বিচার এবং ধোঁকার মধ্যে প্রজন্মের পর প্রজন্ম জীবন কাটিয়ে গেছে, যারা তাদের জীবনের সব ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য হাপিত্যেশ করে। বোঝাই তাদের কথা যারা যখন কারো উপরে কিংবা বিশেষ করে নিজের উপরেই বিশ্বাস রাখতে পারে, আমূল পরিবর্তনের প্রত্যাশায় নিজের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত উৎসর্গ করে। যে কোনো প্রচেষ্টায় বিশ্বস্ততা এবং বিশ্বাস হলো প্রথম শর্ত, যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় না। এর মানে হলো ভীতিহীন কণ্ঠস্বরে স্পষ্ট করে নিজের কথা বলার অভ্যাস। বক্তৃতাবাগীশ নেতা এবং পেশাদার রাজনীতিবিদেরা যারা কোনো না কোনোভাবে সমস্ত কিছুতে সঠিক হবার একটি অলৌকিক প্রমাণ জনগণকে দেখাতে পারে এবং প্রত্যেককে খুশি রাখার ভনিতা করতে পারে, তারা প্রকৃতপক্ষে সবাইকে সব ব্যাপারে ধোঁকা দেয়। বিপ্লবীরা অসীম সাহসে তাদের পরিকল্পনার কথা বলে যায়, তাদের আদর্শগুলো বর্ণনা করে এবং তাদের উদ্দেশ্যে জানায় যেন কাউকে বিভ্রান্ত হতে না হয়, বন্ধু কি শত্রু কেউ যেন ভুল না বোঝে। সংগ্রামের কথা বলতে গেলে যখন বলি মানুষের সংগ্রাম, তখন আমরা 6 লাখ কর্মহীন কিউবানের কথা বলি। আমরা চাই সততার মধ্যে থেকে তারা তাদের প্রতিদিনের খাবার সংগ্রহ করুক। জীবিকার খোঁজে তাদের যেন মাতৃভূমি ছেড়ে যেতে না হয়। 5 লাখ খামার শ্রমিক যারা নরবরে চালাখারে জীবনযাপন করে, যারা বছরের মাত্র 4 মাস কাজ করে এবং বাকি সময়টা প্রায় না খেয়ে থাকে, নিজের শিশুদেরকেও একই ভয়াবহতার মধ্যে যাদের রাখতে হয়, আজ পর্যন্ত নিজের জমি বলতে যাদের 1 ইঞ্চি জমিও নেই, অথচ যে মানুষের অস্তিত্ব প্রকাশ করে কোনো পাথর নয়, তার টগবগে হৃদয়। শিল্প কারখানার 4 লাখ শ্রমিকের অবসর ভাতার জন্য জমানো অর্থ আত্মসাৎ করা হয়েছে, যে অর্থের কোনো সুবিধা তারা আর পাবে না। তাদের বাসাবাড়ির অবস্থা খুবই শোচনীয়। বেচারাদের বেতনটুকু তাদের কর্মকর্তার হাত থেকে শিল্প কারখানায় ঋণ দেয়া মানুষদের হাতে চলে যায়। কর্মচারী হিসেবে যাদের ভবিষ্যৎ বাঁধা আছে বেতন হ্রাস এবং ছাঁটাইয়ের মধ্যে, যাদের জীবনভর কেবল খাটুনি এবং বিশ্রাম যদি কখনো তারা পেয়েও থাকে, তবে তা কেবল পায় কবরে। ক্ষুদ্র 1 লাখ কৃষক যারা বসবাস করে এবং মৃত্যুবরণ করে এমন একটি ভূমিতে যা তাদের নিজেদের নয়, সেই ভূমির দিকে তারা তাকিয়ে থাকে ঠিক মোজেস যেমন তাকে দানের প্রতিজ্ঞা করা ভূমির দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, তারপর কখনো সেই ভূমি ভোগ না করেই মৃত্যুবরণ করেছেন।
যাকে সামন্ততান্ত্রিক যুগের ভূমিদাসের মতো জমির ব্যবহৃত অংশে নিজ শ্রমে ফলানো ফসলের বৃহৎ অংশ মালিককে দিয়ে দিতে হয়, যে তার নিজের ভূমিকে ভালোবাসার অধিকার রাখে না, তার উন্নতি সাধন করতে পারে না, নিজের বলে মনে করা ভূমিটিকে সাজাতে সেখানে একটি চিরসবুজ বৃক্ষ কি সামান্য একটা কমলার গাছও রোপণ করতে পারে না, কারণ তার জানা নেই যে কখন আঞ্চলিক কিছু পাহারাদার নিয়ে শেরিফ সেখানে উপস্থিত হবেন এবং ওই গাছটুকু লাগানোর জন্য তাকে অপরাধী হিসেবে শনাক্ত করবেন। 30,000 শিক্ষক এবং অধ্যাপক আছেন যারা তাদের কাজের প্রতি অতিমাত্রায় নিষ্ঠাবান, উৎসর্গীকৃত আর পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য যাদের উপস্থিতির প্রয়োজন অনন্য। তাদের কতটা খারাপভাবে রাখা হয়েছে কত নিম্ন বেতনভোগ কর্মচারী হিসেবে। 20,000 ক্ষুদ্র ব্যবসায়ী ঋণের বোঝার চাপে জর্জরিত, নানা রকম অভাব আর মুনাফা লাভের মড়কের লম্বা চওড়া কথা এবং অর্থলোলুপ কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 10,000 তরুণ চাকরিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, পশু চিকিৎসক, বিদ্যালয়ের শিক্ষক, দন্ত চিকিৎসক, ওষুধ প্রস্তুতকারক, সাংবাদিক, চিত্রশিল্পী, ভাস্কর, আরও অনেকে যারা তাদের শিক্ষার কার্যক্রম শেষ করে ভবিষ্যতে কাজে যোগদানের রঙিন স্বপ্নবুকি নিয়ে ঠায় বসে আছে আর শেষে গিয়ে ঘুরপাক খাচ্ছে একটি অন্ধগলিতে। তাদের মুখের উপরে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দরজার পাশে উপস্থিত কারো কান অপেক্ষায় বসে নেই যা তাদের নালিশ কিংবা অনুনয় শুনবে। এরাই সেই মানুষ যারা জানে দুর্ভাগ্য কাকে বলে এবং এ কারণেই তারা সীমাহীন সাহস নিয়ে লড়ার জন্য প্রস্তুত হতে পারে। এই মানুষগুলোর সামনে জীবনের পথ কেটে বানানো অদম্য গলিটি তাদের প্রতি বঞ্চনা, প্রতারণা এবং মিথ্যা প্রতিজ্ঞার ইট দিয়ে বাঁধানো। আমরা তাদের এই বলে কোনো আশা দিইনি যে আমরা তোমাদের দেব, বরং আমরা বলেছি এই তো এখানেই সব আছে, এখন তোমার তাবৎ শক্তি নিয়ে সেসব উদ্ধার করতে নেমে পড়ো, যেন স্বাধীনতা এবং সুখ তোমার ভাগেই পড়ে।